বিগত সরকারের কথা বলছি। ২০২৬ সালের বিধানসভা ভোটে যে একদম মানে বিপুলভাবে হেরে যাওয়া, ১৫ বছরের মধ্যে তারপরে পাত্রদারি এত তাড়াতাড়ি গুটিয়ে যাবে অত সহজে বোঝা যায়নি। কিন্তু বোঝা গেছে তখনই যখন পাপের মাত্রাটা বেড়ে গেছে, সীমা অতিক্রম করে গেছে। আর চুরি করতে করতে তার প্রমাণগুলো যে কীভাবে লোপাট করতে হয়, যেটা বামফ্রন্ট তার ৩৪ বছর শাসনকালে দেখিয়েছে। যদিও তারা এত চুরি করেনি, কিন্তু করেছে। আর সেই চুরির রেসিপিটা এই তৃণমূল কংগ্রেস ১৫ বছরে শিখে নিয়েছে। ওরা ৩৪ বছর লেগেছে সেই চুরির দ্বারা নিজেদের আখের গোছাতে, নিজেদের পরিবারের ১৪-১৫ জন মানে সদস্যদের স্ত্রী, নাতি, পুতি, ছেলে, মেয়ে, বউ, জামাই সবাইকে চাকরি করিয়ে দিয়েছে, চাকরি পাইয়ে দিয়েছে। তারপরেও কিন্তু সেগুলো রেখে ডেকে এমনভাবে করেছে, সন্দেহ হয়েছে চুরি করেছে বোঝা যাচ্ছে, কিন্তু প্রমাণটা খুব এত ধুরন্ধরভাবে করেছে যে প্রমাণটা তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিও খুঁজে পায়নি। আর পেলেও হয়তো করেন, তার কারণ হচ্ছে হয়তো ভেবেছিলেন তিনি যে আমার দলের লোকও তো চুরি করবে, আর সে ভাগটা তো আমিও 75%, 25% আমার দিকেও আসতে পারে, সে ব্যবস্থাও হবে যেহেতু ক্ষমতা এসছে। সেই জন্য মনে হয় বামপন্থ আমলের এইসব চুরি চামারিগুলো, দুর্নীতিগুলো তিনি ধরতে পারেননি, বা তিনি তার অযোগ্যতা তিনি ধরতে পারেননি, তাও হতে পারে। আজকে যেটা বলবো যে ৩৪ বছরে বামফ্রন্ট, ৫০-৬০ বছরের স্বাধীনতার পরে কংগ্রেসি আমলের শাসন, তারপরে বামফ্রন্টের ৩৪ বছরের শাসন, তারপরে ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের শাসন। এই তিনটে সরকার যত না চুরি করেছে, তার মধ্যে শেষে যে তৃণমূল কংগ্রেস এই বিগত দুই রাজনৈতিক দলের রাজ্যত্বের দুর্নীতিগুলোকে পুরো টপকে গিয়ে বিশ্ব রেকর্ড করে ফেলেছে। তাদের ধারে কাছে আপাতত যতদিন বিজেপি সরকার থাকবে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে, এই রেকর্ডটা ভাঙতে পারবে না। আমি বলছি না যে ভারতীয় জনতা পার্টিও ধোয়া তুলসী পাতা, ভারতীয় জনতা পার্টির মধ্যেও কারাপশন আছে, একদম কেন্দ্র থেকে আমাদের রাজ্য পর্যন্ত বা অন্যান্য যেসব রাজ্যে বিজেপি সরকার শাসনকালে আছে, সেগুলোকে তারা নির্মূল করার চেষ্টা করছে। আর নির্মূল না করতে পারলে যা পরিণতি বিগত ২-৩টে সরকারের হয়েছে, এ ধরো হবে। এইবার দেখুন, রাজারহাট নিউ টাউনের একজন বিধায়িকা, উনি গান টানও করেন, অদিতি মুন্সি। আমি তাকে দিয়ে শুরু করি, কারণ আমার এই ভিডিওতে তার স্বামী তোলাবাজ কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী কুকীর্তিগুলো এখানে আছে। তারপরে আমি আসব আমাদের তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, মানে সেকেন্ড মুখ্যমন্ত্রী রূপে যার রোল ছিল, যাকে ভাইপো বলা হয়, তার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপ্তসহায়ক বাংলায় বলে, সেই সুমিত রায়, তার ঘটনাটা আছে। তো আমি আগে এই অদিতি মুন্সি বা দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি গায়িকা, প্রাক্তন বিধায়িকা, নিউ টাউন রাজারহাট বিধানসভা কনস্টিটিউয়েন্সির, তার কথা আমি বলি। এই দেবরাজ চক্রবর্তী, এগুলো নেতা হওয়ার যোগ্যতা আছে, এগুলো এমএলএ বা কাউন্সিলর হওয়ার যোগ্যতা আছে। পাবলিক কিন্তু ভোট দেয়নি, কিছু পাবলিক ভোট দিয়েছে যারা বেনিফিশিয়ারি, যারা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি পার্টির দৌলতে পেয়েছে, বা বিভিন্ন রকম সরকারি সুবিধাগুলো ভোগ করেছে। এই ধরুন তৃণমূল কংগ্রেসের আমলে এই কী বলে আবাস যোজনার বাড়ি থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার মহিলারা পাবে, কিন্তু সেখানে দেখা গেছে মহিলার স্বামীও পেয়েছে, তার দেওর ভাসুর সবাই পেয়েছে, গোষ্ঠী সুযোগ পেয়েছে। এই ধরনের এত সুন্দর একটা ব্যবস্থাপনা যারা পেয়েছে, ভোগ করেছে, এখন সব জেলে যাবে। সেই সব লোকগুলোই কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। আর যারা দিতে চায়নি তাদেরকে ধমকে চমকে মারধর করে জামা কাপড় শাড়ি ছিঁড়ে দিয়ে তাদের ভোটটা দেওয়া করিয়েছে, বা তারা নিজেরা দিয়ে দিয়েছে, পার্টির লোক দিয়ে দিয়েছে। এইভাবেই জিতে এসছে। কিন্তু 15 বছর পরে যখন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, এত বড় একজন আইএএস অফিসার, তার নখের যোগ্য হবে যারা তার প্রতিবাদ করছে? কখন হবে? আইএএস অফিসার তেমনি হয় না, টুকলি করে পাশ করে তো আইএএস অফিসার হওয়া যায় না। সবাই তো প্রশান্ত বর্মন, তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ পুষ্ট বিডিও,
WBCS পরীক্ষায় 0 নম্বর পেয়ে সেখানে সে বেশ 50 মার্কের বেশি পেয়ে গিয়ে সে রায়গঞ্জ উত্তরবঙ্গে রায়গঞ্জে ভিডিও হয়ে গেল, একটা খুনও করে ফেললো, বহাল তবিতে আছে। তা সবাই তো তার মতো গুণধর নয়। সেই জ্ঞানেশ কুমারের সুযোগ্য নেতৃত্বে নির্বাচন কমিশন 2026 সালের বিধানসভা ভোট, ভারতবর্ষে যে কটা রাজ্য হয়েছে, একদম টাইট করে দিয়েছে তোলাবাজদের, রিংকারীদের, ছাপ্পা ভোটকারীদের, ফলস ভোটকারীদের, এবং যারা এই তৃণমূল কংগ্রেসের দৌলতে বা তার সহযোগী দলগুলোর আশীর্বাদ বা দৌলতে যেগুলো ভারত বিদেশি বাংলাদেশিরা, এর মধ্যে কিছু পাকিস্তানে আছে, কিছু আফগানিস্তানের লোকও আছে, তারা এখানে বছর বছর থেকে গেছে, তাদের জন্য জালিয়াতি করে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, তারপরে বিভিন্ন রকম আইডেন্টিটি কার্ড বানিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসা করার সে কার্ডও তারা বানিয়ে ফেলেছে, যেগুলো মোটামুটি পরিচয়পত্র দরকার হয় ভারতের নাগরিক হিসেবে, সব 2 নম্বরই করে পেয়েছে। তারপরে ধরা পড়েছে জ্ঞানেশ কুমার এর জন্য ফুল ক্রেডিট টু গো নির্বাচন কমিশনার তৎকালীন জ্ঞানেশ কুমার এখনও আছেন। তার এই কড়া দাবাইতে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, রিগিং করতে পারেনি। আর রিগিং না করতে পারার ফলে, সুষ্ঠুভাবে ভোটটা হওয়ার ফলে বিগত যে সরকারটা ছিল 15 বছর একদম কুপকাত হয়ে গেছে। সেই তাদের এই 15 বছর রাজত্বকালে প্রথম আমি শুরু করি দেবরাজ চক্রবর্তীকে দিয়ে। একজন পেছনে আপনি যদি লাট মারেন, মুখ দিয়ে কোনো অক্ষর বেরোবে কি না জানি না, অযোগ্য লোক, অপদার্থ। এর অধিকাংশই বিগত সরকারগুলোতে এসব বিধায়ক হয়েছে বা বিধায়িকা হয়েছে, আবার সাংসদও হয়েছে, যেগুলো কোনো যোগ্যতা নেই। আর যারা যোগ্যবান তারা কিন্তু পায়নি, টিকিট পায়নি, নির্বাচনে কন্টেস্ট করতে পারেনি। এই দেবরাজ চক্রবর্তী হচ্ছে অদিতি মুন্সি, একজন গায়িকা, সে বিধায়িকা হয়ে গেছে। ভালো বক্তৃতা দিতে পারে কিনা আমি জানি না, আমার জ্ঞান গম্যের যতটুকু মনে হয় এগুলো মানে যোগ্য নেই। শুধু তিনি নন, আরও অনেকেই আছে যেগুলো জনপ্রতিনিধি হওয়ার মতো যোগ্যতা বা কোয়ালিফিকেশান নেই। তার সামনে দেবরাজ চক্রবর্তী ওইভাবেই চুরিচামারি করে, জালিয়াতি করে ভোটের জিতে কাউন্সিলর হয়েছে। কাউন্সিলর হয়ে কোটি কোটি টাকা তোলাবাজি শুরু করেছে। আমার ভিডিও দেখবেন, এর সঙ্গেই আছে, স্কিপ করবেন না। বলে না যে সাধুর 3 দিন আর চোরের 1 দিন। এখন বিজেপি সরকার এসছে, সুযোগ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার তত্ত্বাবধানে এখন সব জালিয়াতি বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, ধরপাকড় শুরু হয়েছে সর্বদিক দিয়ে। তিনি বলছেন, এই একটা মুখ্যমন্ত্রীকে দেখলাম বিগত যতগুলো মুখ্যমন্ত্রী এসছেন তাদের মধ্যে, যে তিনি একমাত্র যিনি বিধানসভায় দাঁড়িয়ে দাপটের সঙ্গে শুদ্ধ বাংলা ভাষায়, শুদ্ধ উচ্চারণে তিনি প্রতিদিনকার জালিয়াতি বা কী কী অ্যাকশন তিনি নিচ্ছেন, কী কী পরিকল্পনাগুলো রাজ্য সরকার জনসাধারণের স্বার্থে করছেন, বা বিভিন্ন রকম যারা তোলাবাজির ভয়ে, তৃণমূল কংগ্রেসের তোলাবাজির ভয়ে তাদের শাসকের সব শিল্পপতিরা এখান থেকে পালিয়ে গিয়েছিল, আসতে চায়নি, ব্যবসা গুটিয়ে ফেলেছ, তারা আস্তে আস্তে আসছে, এই ধরনের ঘোষণাগুলো তিনি বিধানসভায় দাপটের সঙ্গে বলে থাকেন। এই দেবরাজ চক্রবর্তী ধরা পড়েছে, কোটি কোটি টাকা জালিয়াতি করেছে। কার সঙ্গে? একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে, অটোওয়ালা থেকে শুরু করে, একদম উপর পর্যন্ত কোটিপতিদের কাছ থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা রোজগার। কোটি ধরা পড়েছে। প্রচুর সোনাদানা, এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি, প্রচুর, কয়েকশো কোটি টাকা শুধু সোনা অলংকার। ঠিক তারই গুরু শুভসাচী চক্রবর্তী, বিধানসভার সহকারী ভাইস চেয়ারম্যান শুভসাচী চক্রবর্তী, সেও ধরা পড়ে এখন জেলে আছে। আবার তারই উপরে যিনি আছেন কৃষ্ণা চক্রবর্তী, সমীর চক্রবর্তীর স্ত্রী। সমীর চক্রবর্তী এককালে একদা প্রাক্তন বিধায়ক ছিলেন, অবশ্য তার সম্বন্ধে কোনো দুর্নীতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি তার বিরুদ্ধে। কৃষ্ণা চক্রবর্তী ছিলেন চেয়ারম্যান অফ বিধাননগর মিউনিসিপ্যালিটি, তার বিরুদ্ধেও তোলাবাজি উঠেছে। যাক, সেটা মানে খবরে বেরিয়েছে। একজন অনাবাসিক ভারতীয় ফ্ল্যাট দখল করে তারই এক চেলা, এক মহিলা দখল করে রেখেছে। এবার তিনি এসে বলছেন যে আমাকে ঘরটা ছেড়ে দাও, 1 কোটি টাকা দিতে হবে। তার ঘর, জিনিসপত্র যা ছিল, বিদেশে থাকেন তিনি,
আর তার বাড়ি দখল করে যে মহিলা আছেন কৃষ্ণ চক্রবর্তীর আশীর্বাদে তিনি তার জিনিসপত্র বিক্রি করে দিয়েছেন, ভাঙচুর করেছেন, সরিয়ে দিয়েছেন, যাই হোক যাচ্ছে তাই ব্যাপার করেছেন। দেবরাজ চক্রবর্তী ধরা পড়েছে 2026 সালের বিজেপি সরকার ভোটে আসার পর। তার কুকীর্তিগুলো আমার এই ভিডিওতে দেখতে পাবেন। তারপরে আসি তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, মানে মুখ্যমন্ত্রীর পরের যে সেকেন্ড ইন কমান্ড, মুখ্যমন্ত্রী সুলভই তার আচরণ ক্ষমতা অপপ্রয়োগ ছিল, ভাইপো। ভাইপো এখন প্রায় অনেকগুলো কেসে ধরা পড়েছে। শুধু আমাদের ভারতের আইন ব্যবস্থা তাকে রক্ষা কবচ দিয়ে শুধু তাকে দিচ্ছে না, তার মতো আরও যেগুলো কালপিট আছে সেগুলোকে জেলে ঢোকাতে কিছুটা স্বস্তি দিয়ে যাচ্ছে, আগাম জামিন দিয়ে যাচ্ছে। কতদিন দিতে পারবে জানি না। এখন তিনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন চোখের ট্রিটমেন্টের জন্য। অথচ নিজের সেবাশ্রয়ে জালিয়াতি করা সব ডাক্তারদের নিয়ে গেছেন বা তিনি সেখানে তার চোখ পরীক্ষা করেন বিনা পয়সা। সেই কেসে ফেসেছেন, বিভিন্ন রকম জালিয়াতি কেসে ফেসেছেন, প্রচুর টাকা পয়সা তিনি উপঢৌকন হিসেবে পেয়েছেন। যাবে কোথায়? ভগবানের মার, ঈশ্বরের মার, দুনিয়ার মার। এখন কবে জেলে ঢুকবেন সেই অপেক্ষায় আমরা আছি। আনন্না যারা নেতা নেত্রীরা যারা জেলে গেছে, ইনি কবে ঢুকবেন? তিনি লড়াই করে যাচ্ছেন এখন, কারণ তার ক্ষমতাটা তখন অঢেল, তো আর প্রচুর পয়সা, অর্থ প্রচুর। যে অর্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও আছে কিনা জানি না, যার জন্য 15 লক্ষ, 17 লক্ষ, 20 লক্ষ টাকা ফি দিয়ে সুপ্রিম কোর্টের তাবড় সব আইনজীবীরা, তারা সবই কংগ্রেস মদতপুষ্ট, এই টাকাটা পাবে তার হয়ে লড়ে যাচ্ছে। আর সিপিএমের একজন আছে বিকাশ ভট্টাচার্য, তিনি এখন ডাক পান, পেলে তিনিও লড়বেন। সবার পিছনে অর্থ, পেশাগত ব্যাপার, মানবিকতা বা বিবেকবোধ বলে কিছু নেই। যাই হোক, হোয়াট এভার লাইক সেই কথা বলছিলেন। এই সুমিত্রাই হচ্ছে এই ভাইপোর আত্মসহায়ক। শিক্ষাগত যোগ্যতা কতটুকু কী আছে না বলাই ভালো। তিনি এখন পশ্চিম মেদিনীপুরে শালবনির একজন জেলা পরিষদের বেশ তাবর নেতা ছিলেন সুজয় হাজরা। তাকে হাত করে হাজার হাজার বিঘা, শত বিঘা জমি, অন্যের জমি দলিল জালিয়াতি করে, ক্ষমতার অপব্যবহার করে সেই জমিগুলো কোটি কোটি টাকা বিক্রি করে দিয়েছে। ধরা পড়ছে। শুধু তাই নয়, এই জালিয়াতি এই সুমিত্রা 3 মাস পালিয়ে বেড়াচ্ছে। তাকে এখনকার বিজেপি সরকারের সিআইডি বলুন বা পুলিশ বলুন ধরতে পারেনি। সেই মনে আছে ভিডিও, খুনি একজন জালিয়াতি করে চাকরি পেয়েছেন, ভিডিও রায়গঞ্জে, উত্তরবঙ্গে। সেই প্রশান্ত বর্মন যেমন এখন ঘুরে বেড়াচ্ছে। মাঝখানে আবার ধরা পড়েছিল সল্টলেকে, একটা গাড়ি মদ খেয়ে চালাচ্ছিল। আশ্চর্য ক্ষমতা বলে তিনি এখনও জেলের বাইরে। পুলিশ তাকে ক্ষমতা পায়নি বিজেপি সরকারের আমলেও, তাকে এক রাত বোধহয় জেলের থানাতে আটকে রেখেছিল, পরে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সেই প্রশান্ত বর্মন 0 থেকে তিনি নম্বর বাড়িয়ে পাশ করে গেছেন, ভিডিও হয়েছে WBCS পরীক্ষায়। কয়েকটা বিষয়ে তিনি 0 পেয়েছেন, 1, 2, 3 এরকম নাম্বার। স্যার, তার বিষয়টা এখনও কিছু জানা যায়নি, তিনি ধরা আদৌ পড়বেন কিনা তাও জানি না, নাও পড়তে পারে। এবারে সুমিত্রার কথা বলি আপনাকে। নিউ আলিপুরে তার বাড়ি, 3 মাস পালিয়ে বেড়াচ্ছে। আর আমাদের এর আগেও বলেছে, আমাদের বিচার ব্যবস্থা কথা কি বলবো, আগাম জামিন পেয়ে যাচ্ছে, তাকে বলেছে এবার তুমি ধরা দাও, তোমাকে রক্ষা কবচ দেওয়া হচ্ছে, পুলিশ তোমাকে গ্রেপ্তার করবে না। তুমি যতই দোষী হও, তোমার নামে অনেক প্রমাণ আছে, কিন্তু তোমাকে ধরা হবে না। এখন একটা নির্দিষ্ট সময় তুমি বাইরে হাওয়া খেয়ে বেড়াতে পারবে, কিন্তু তোমাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করে তদন্তের কাছে তোমাকে সহায়তা করতে হবে। সেই সুমিত্রা 2 মাস 3 মাস পালিয়ে বেরিয়েছে। ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গ রাজ্যের কোথায় ছিল? অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক। মানে আত্মসহায়ক মানে বুঝতেই পারছেন তো, একজন মন্ত্রী বা একজন সাংসদের মন্ত্রীর যদি কেউ আত্মসহায়ক হয়, তার ক্ষমতা আরও বেশি। আর যে কোনো সাংসদ বা কোনো বিধায়কের যে আত্মসহায়ক হয়, তার ক্ষমতাটাও কিন্তু খুব কম নয়। এই সুমিত্রা সেই ক্ষমতা ব্যবহার করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। এই মানুষগুলোকে মানুষ ভোট দিয়েছে। এটি আমাদের ভারতের গণতন্ত্র। জ্ঞানেশ কুমারের মতো 2026 সালে এইভাবে কেন ভোট হয়নি, তার কারণ কি জানেন?
বিরোধী পক্ষে যারা আছেন তারা সেই একই পথের প্রতীক বলে তারা এই ধরনের সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। না, এইভাবে ভোট করা যাবে না, আমাদের ভোটারদের সরিয়ে দেওয়া হচ্ছে, আমাদের ভোটারদের এসআইআর করে বাদ দেওয়া হচ্ছে না। কিন্তু জানেন, দু একটা ছাড়া, এত বড় কর্মজঙ্গে দু একটা ভুল হতেই পারে, কিন্তু বাদ বাকি সবগুলি কিন্তু সত্যি। রোহিঙ্গা থেকে শুরু করে বাংলাদেশি প্রচুর ভারতবর্ষে এখনও আছে কোনায় কোনায়। ধরপাকড় চলছে, আদৌ তারা ধরা পড়বে কিনা সেটা সময় বলবে। আর বাংলাদেশ এখন সম্পূর্ণভাবে ভারত বিদ্বেষী। আর চীন তো অর্ধেক জায়গা দখল করে আছে। এই রিসেন্ট কিছু ম্যাপে কিছু জায়গা অরুণাচল প্রদেশে কিছু প্রদেশে দেখিয়েছে ভারত করা দাবাই দিয়েছে, এবং সেই জায়গাগুলো আবার ভারতের মানচিত্রে দেখানো হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। তবে জেনে রাখুন, জোর গলায় বলি, পাকিস্তান, চীন এবং বাংলাদেশ এই তিনটে কিন্তু এখন বর্তমান ভারতবর্ষের বৃহৎ শত্রু দেশ। চীন বরাবর ছিল স্বাধীনতার আমল থেকে 1962 সাল থেকে। তারপরে যখন পূর্ব পাকিস্তান হলো, আমাদের পূর্বতন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বদান্যতায় আশীর্বাদে যখন পুরো ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে পূর্ব পাকিস্তান হলো, তখন থেকেই পাকিস্তান ভারতের শত্রু। যতক্ষণ জঙ্গিপনা ভারতের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে, খুন খারাপি, বোমরা ইত্যাদি ইত্যাদি। তারপরে ভারতের খেয়েছে, ভারতের দ্বারে মানুষ হলো, ভারতের দ্বারা স্বাধীনতা পেল। এই বাংলাদেশের বর্তমান যে সরকার হিন্দু জাতি থেকে শুরু করে খ্রিস্টানদের কাউকে বাদ দেয়, জ্বলন্ত পুড়িয়ে মারছে, খুন করে দিচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মন্দির, মঠ, আশ্রম, গির্জা, গুরুদ্বার কিচ্ছু বাদ দিচ্ছে না, সেখানে সব ধ্বংসাত্মক কারবার চালাচ্ছে। তার কারণ কি জানেন? তাদের দাবি মুসলিম সম্প্রদায় ওখানে একমাত্র থাকবে, অন্য কোনো সম্প্রদায় থাকবে না। এর প্রধান জামাত ইসলাম, আর তার গুরুদেব হচ্ছেন পূর্বতন ওই কেয়ারটেকার শাসককর্তা হিসেবে ছিলেন, নোবেল পুরস্কার তিনি পেয়েছেন কী করে জানি না, মোহাম্মদ ইউনুস। সে হচ্ছে প্রধান কালপিট। তাকে তো তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার সে যে সর্বনাশটা করে গেছে, শয়ে শয়ে হাজার হাজার দাগি আসামিদের যারা জেলে পুড়ে দিয়েছিল পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদেরকে সবকে ছেড়ে দিয়ে দাদাও তোমার খুন খারাপি করো, ধর্ষণ নির্যাতন যা পড়ো করে যাও, ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলা নাশকতার কাজ করে যাও। তাই হচ্ছে। এদিকে কবে দামানো যাবে আমি জানি না। এই হচ্ছে পরিস্থিতি। দেখতে থাকুন আমার ভিডিওটা। যেদের দুর্নীতি, 15 বছর দুর্নীতি, বিগত 50-60 বছর স্বাধীনতার আমলে কংগ্রেসের দুর্নীতি, এবং তারপরে 34 বছর দুর্নীতিকে টপকে গিয়ে বিশ্ব রেকর্ডের একদম প্রথম স্থানে আছে। এই রেকর্ড ভাঙতে পারবে কিনা কোনো রাজনৈতিক দল দুর্নীতিভাবে, সেটা সময় বলবে। দেখুন আমার ভিডিও। তার একটা লাস্ট কথা বলে দিই, অনুগ্রহ এবং দয়া করুণা করে আমার এই চ্যানেলটাকে যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এবং ফেসবুকে স্বপন কুমার দেব ফেসবুকটাকে একটু ফলো করে দেবেন। সুজয় হাজরাকে তাকে জেরা করে উঠে আসে সুমিত রায়ের নাম। পুলিশ সূত্রে দাবি, বিভিন্ন তথ্য থেকে জানা যায় সুজয় হাজরা ও সুমিত রায়ের মধ্যে কোটি টাকার উপর আর্থিক লেনদেন হয়েছে। নথি জাল করে একেবারে এই দুর্নীতি এবং কোটি কোটি টাকার লেনদেন, মূলত লাইন অফ রুটটা জানতে চান তদন্তকারী আধিকারিকরা। সুজয় হাজরা থেকে সুমিত রায়, এবং এরপরে টাকাটা কোথায় গিয়েছে সেই বিষয়ে জানতে চান মূলত তদন্তকারী আধিকারিকরা। 13 জুন মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যায় পুলিশ। রাতভর বাড়ির দরজায় অপেক্ষার পর সকালে বাড়ির সামনের 2টি গেটের তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি। সুমিত রায় এমন কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি না, একজন ক্রিমিনাল, বহু অ্যালিগেশন তার এগেনস্টে, অভিষেক ব্যানার্জির এগেনস্টে। তাদেরকে এত প্রাধান্য দেওয়ার কোনো বিষয় নয়, আমি প্রাধান্য দেব না। আমার সরকারের অনেক কাজ আছে, আমরা সেই কাজ নিয়ে ব্যস্ত। বিভিন্ন নির্দেশ তো সুমিত রায়ের মাধ্যমেই আসতো, আরো অনেক পয়েন্ট আছে, কিছু পয়েন্টের ডট কানেক্টেড। এখন সুমিত রায়ের সঙ্গে সেই ডটগুলো কানেক্ট করে আরো উপরে কানেকশন হলে পুরো জ্যামিতিক নকশাটা বাংলার মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে।
ডেবরায় চাকরির নামে প্রতারণার অভিযোগও উঠেছে সুমিত রায়ের বিরুদ্ধে। সেই মামলায় আদালতের রক্ষা কবচ পেয়েছেন তিনি। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার কৈলানের রিসর্ট দখল করে তোলাবাজির অভিযোগেও নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের। গত 29শে জুলাই সেই মামলায় সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছয় পুলিশ। পালিয়ে গেল কেন? সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর আত্মসহায়ক সুমিত রায়ের নামেও এফআইআর হয়। বাকি মামলাগুলোর ক্ষেত্রে রক্ষা কবচ চেয়ে শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত রায়, কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মল্লিকের ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হলো আরো এক তোলাবাজির অভিযোগ। লিলুয়ার বাসিন্দা এক ব্যবসায়ীর দাবি, তার থেকে 1 কোটি টাকা তোলা চেয়েছিলেন দেবরাজ ও তার দলবল। সময়ের মধ্যে সেই টাকা দিতে না পারায় তোলার অঙ্কও আরো বেড়ে হয় 1,25,00,000 টাকা। ইতিমধ্যেই বাগুইআটি থানায় দায়ের হয়েছে অভিযোগ। अब आप लोग लेट कर रहे हैं पैसा देने में, अब 1 कोटी नहीं 1,25,00,000 लगेगा। একে তো কোটি টাকার তোলাবাজি, উল্টে তোলার টাকা দিতে দেরি হওয়ায় তার উপর জরিমানা, হুমকি, সিন্ডিকেট রাজ, প্রতারণা, প্রমোটারদের চাপ দিয়ে টাকা আদায় থেকে কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেন। কার্যত অভিযোগের পাহাড়ে বসে থাকা বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ ও তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি বংশীর স্বামী দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে উঠল তোলাবাজির আরো মারাত্মক অভিযোগ। ইনি হাওড়ার লিলুয়ার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী বিনয় কুমার সিং। তার দাবি, ভিআইপি রোডে একটি বহুতল ভেঙে লোহা বিক্রির বরাত পান। মালিক পক্ষের সঙ্গে সেই বিষয়ে চুক্তিও হয়ে যায়, কিন্তু অভিযোগ তারপরেই দলবল নিয়ে হাজির হন প্রাক্তন মেয়র পরিষদ ও তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। এই মুহূর্তে আমরা ভিআইপি রোডে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে যে নির্মীয়মান বহুতল ছিল সেই বাড়ি ভাঙা এবং বাড়ি থেকে লোহা তোলার জন্য লিলুয়ার এক ব্যবসায়ী বরাত পান বাড়ির মালিকের থেকে। যেটা অভিযোগ যে বরাত পাওয়ার পর ওই ব্যবসায়ী যখন এই ভাঙার কাজ শুরু করেন এবং এখান থেকে লোহা তোলার কাজ যখন শুরু করেন, তখনই দেবরাজের অ্যাসোসিয়েটরা এখানে চলে আসে। অভিযোগ, চাওয়া হয় 1 কোটি টাকা তোলা। देवराज दा आए 2-2.5 लड़का लेकर के काम बंद करा दीजिए। हमको 1 कोटी चाहिए, 1 कोटी हमको चाहिए तो काम स्टार्ट होगा, नहीं तो काम बंद करो, भागो यहाँ से। ठीक है, सेटलमेंट करो और इंस्टॉलमेंट में हम पैसा देंगे। हम लोग क्लियर किएगा, ठीक है 1 कोटी देगा, किस्त वाइज में देगा। এ তো সবে শুরু। ব্যবসায়ীর অভিযোগ, দেবরাজ চক্রবর্তীর দাবি মতো 2 কিস্তিতে 25 লক্ষ টাকা করে মোট 50 লক্ষ টাকা তিনি তাকে দেন, কিন্তু তারপরেও রেহাই মেলেনি। অভিযোগ, উল্টে তোলার পরিমাণ বেড়ে যায়। 2 बार में हम लोग 25-25 लाख रुपया दिए। कुछ दिन काम चला, काम चलने के बाद फिर वो लोग आए कि भैया अभी 3-4 महीना हो गया, अब आप लोग लेट कर रहे हैं पैसा देने में, अब 1 कोटी नहीं 1,25,00,000 लगेगा। तो हम लोग तो 50 लाख दे चुके थे। अब हम बोले कि लास्ट बोले कि भैया इतना मेरा सकान नहीं है। फिर 2-2.5 से लड़का लेकर आए, काम मेरा बंद करा दिया। এই পরিস্থিতিতে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন এই ব্যবসায়ী। ওই ব্যবসায়ী জানান যে তিনি জমি বন্ধক রেখে, মেয়ের সোনা বন্ধক রেখে এই কাজের বরাত পেয়েছেন। তিনি টাকা জোগাড় করতে পারছেন না, কাজ তাকে বন্ধ করে দিতে হয়। এই পরিস্থিতিতে বাগুইআটি থানায় ওই ব্যবসায়ী দেবরাজ চক্রবর্তীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আরো বেরোবে, ফোড়া এক এক করে সব ফাটবে। যারা মানুষের সঙ্গে বেইমানি করেছেন, যারা বিভিন্ন সময়, একটা দুটো নয়, প্রাতিষ্ঠানিকভাবে এই কাটমানি বা তোলাবাজিকে যারা সুপ্রতিষ্ঠিত করেছিলেন, তারা যেই হন না কেন, মানুষ তাদেরকে ঠিক খুঁজে বার করবে এবং প্রশাসন ব্যবস্থা নেবে। এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। বৃহস্পতিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সাপ্লিমেন্টারি চার্জশিটে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা নতুন অভিযোগের উল্লেখ থাকবে। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে বাগুইআটি থানার পুলিশ, যেখানে মারাত্মক অভিযোগ করা হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, দেবরাজ চক্রবর্তীর কথাতেই এক প্রমোটারকে কাজ বন্ধের নোটিশ পাঠায় বিধাননগর পুরসভা। আবার কাজ শুরুর জন্য সেই প্রমোটারের থেকে 30 লক্ষ টাকা তোলা নেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।
বিধাননগর পুরসভাকে হাতের পুতুলের মতো ব্যবহার করেছেন তিনি। পুরসভাকে সামনে রেখে চলেছে তোলাবাজি। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ধৃত দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ করা হয়েছে চার্জশিটে। ভুরি ভুরি অভিযোগে অভিযুক্ত দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বৃহস্পতিবার বারাসাত আদালতে চার্জশিট পেশ করে বাগুইআটি থানার পুলিশ। বিধাননগর পুর নিগমকে হাতের পুতুলের মতো ব্যবহার করতেন দেবরাজ চক্রবর্তী, এমনটাই চার্জশিটে উল্লেখ। যখন ইচ্ছে প্রমোটারদের কাজ পুরসভাকে দিয়ে নোটিশ করে বন্ধ করাতেন, আবার সেই প্রমোটার যখন দেবরাজের কাছে সাহায্যের জন্য আসতো লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই প্রমোটারের কাজ আবার শুরু করিয়ে দিতেন। পুলিশ সূত্রে খবর, চার্জশিটে উল্লেখ করা হয়েছে দেবরাজ চক্রবর্তীর কথা মতোই পুরসভা মারফত বাগুইআটি প্রমোটারকে কাজ বন্ধ রাখার নোটিশ পাঠানো হয়। এখানেই শেষ নয় অভিযোগ, পরবর্তী সময়ে সেই প্রমোটার যখন দেবরাজ চক্রবর্তীর সঙ্গে দেখা করেন তখন প্রমোটারের কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়ে ফের কাজ শুরু করতে দেওয়া হয়। তৃণমূল আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বিধাননগর পৌরসভার প্রাক্তন মেয়র পরিষদ এই দেবরাজ চক্রবর্তী বাগুইআটি এলাকায় বড় রাজত্ব তৈরি করেছিলেন বলে বারবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে দাবি, প্রমোটার থেকে অটোচালক তার তোলাবাজির কবল থেকে রক্ষা পেত না কেউ। এই জায়গা পৌঁছাতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছাতো। দেবরাজ অ্যাকচুয়ালি বিধায়ক তো উনিই ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, আদালতে পেশ করা 150 পাতার চার্জশিটে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে প্রমোটারদের কাছ থেকে ব্যাপক তোলাবাজি চালানোর অভিযোগের বিস্তারিত উল্লেখ রয়েছে। তদন্তে উঠে এসেছে বিভিন্ন নির্মাণ প্রকল্পকে কেন্দ্র করে প্রমোটারদের উপর চাপ সৃষ্টি করে নিয়মিত অর্থ আদায় করা হতো। সেই তোলাবাজির টাকায় সম্পত্তি কেনার অভিযোগও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। বারাসাত আদালতে পেশ করা চার্জশিটে আরো বলা হয়েছে, তদন্ত চলাকালীন দেবরাজ চক্রবর্তীর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পাশাপাশি তার দুটি লকারে বিপুল পরিমাণ সোনা থাকার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। আজকে সুপ্রতিষ্ঠিত ভয় আউট ভরসা ইনের যে স্লোগান আমরা দিয়েছিলাম, সেই স্লোগানকে আমরা বাস্তবায়িত করতে পেরেছি। কেউ সাজা থেকে এড়াতে পারবেন না, সাজা থেকে বাদ যাবেন না, তিনি ইন্দ্রই হন কিংবা জমি হন। এটি যার বিরুদ্ধে তিনি বা তার আইনজীবীরা এটা বলতে পারবেন। যদি এর কোনো মিনিমাম বৈধতা থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে আইনের পথে চলবে। আবার রাজনৈতিকভাবে যদি টার্গেট করা হয়ে থাকে তাহলে প্রমাণ দেওয়ার দায়িত্ব আদালতে, প্রমাণ দিয়ে এই অভিযোগকে প্রমাণিত করার দায়িত্বটা কনসার্ন এজেন্সি। পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতার 111 নম্বর ধারা সহ একাধিক ধারায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, সংগঠিত অপরাধমূলক কার্যকলাপ এবং সিন্ডিকেটের মাধ্যমে তোলাবাজির অভিযোগের ভিত্তিতেই এই ধারাগুলি প্রয়োগ করা হয়েছে। ইতিমধ্যে 11 জন সাক্ষীর বয়ান দেওয়া হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সেই ব্যবস্থাই সুমিত রায়ের দুর্নীতিকাণ্ডে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে তাকে চার্টার্ড মাফিয়া বলে সম্বোধন ঋতব্রত। সুমিতকে জিজ্ঞাসাবাদ করলে মূল চক্রে জালে পড়বে বলেও জানান ঋতব্রত। মন্ডলের বিরুদ্ধে সেই এগ্রার ঠিকাদার কেন বেশি লাফালাফি করছে, সেই ধমকটাও কিন্তু সুমিত রায়ের থ্রুতেই গেছিল। সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে। সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত। ভাইপোর সাগরেদদের নামে ভুরি ভুরি অভিযোগ কোটি কোটি টাকার লেনদেন। অবৈধ নির্মাণে যুক্ত রয়েছে ভাইপোর সাগরেদ, চাকরির প্রতারণা, সরকারি জমির নথি জাল করে জালিয়াতির অভিযোগ রয়েছে ভাইপোর আত্মসহায়কের নামে। শনিবার 8 ঘন্টা ভবনে জিজ্ঞাসাবাদ ভাইপোর চালার সুমিত রায়কে। পালানোর পথ বন্ধ হতে গর্ত থেকে বেরিয়ে আসেন ভাইপোর পিএ। সুমিতকে জিজ্ঞাসাবাদে ভাইপোর অগাধ সম্পত্তির হিসেব পেতে পারেন তদন্তকারীরা, মন্তব্য বিজেপি নেতা অভিজিৎ দাসের। অভিষেক ব্যানার্জির যে পুরো সাম্রাজ্যের মূল চাবিকাঠি হচ্ছে সুমিত রায়। সুমিত রায় হচ্ছে ডায়মন্ড মডেলের ওরি ব্রিঞ্চার সুমিত রায়। সুমিতকে না জেরা করলে কোনো কিছু বেরোবে না। এই যে আজকে আমাদের সুমিত রায় ভবনে হাজির হয়েছে অবশেষে, চাপের কাছে নথি স্বীকার করে। যেভাবে পুলিশ এবং স্ত্রী খুঁজছিল, ওর পালানোর কোথাও পথ ছিল না। পরিস্থিতি বেগতিক দেখে সেবাস রায় মামলার এফআইআর খারিজের আবেদন ভাইপোর। ভয় পেয়ে 3টে মামলার এফআইআর খারিজের আবেদন ভাইপোর। 10 আগস্ট মামলার শুনানির সম্ভাবনা। এক ফোনে সমস্যার সমাধান, এবার পুরমন্ত্রীকে ফোনে জানানো যাবে অভিযোগ।
যে রুটটা ছিল টাকা পাচারে, সেই রুটের ক্ষেত্রে ক্ষেত্রে কারা ইনভলভ ছিল এবং এই ইনভলভমেন্টের ঠিক শিকড়টা কত দূরে সেটাই কিন্তু খোঁজবার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা, এবং সেই জন্য কিন্তু ফের আজকে তাকে তলব করা হয়েছে এবং 10টার সময় ইনভেস্টিগেশন যারা অফিসাররা রয়েছে তাদের সামনে অ্যাপিয়ার হতে বলা হয়েছে। ওয়েদ্রিদা, বেশ, তোমাকে ধন্যবাদ, তুমি নজর রাখো। আর একবার জানিয়ে রাখি দর্শকদেরকে যে আজ সকাল 10টার সময় ভবনী ভবনে তলব করে যে সুমিত রায়কে একাধিক বিষয়ে গতকাল উত্তর দিতে পারেননি ভাইপোর চালাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে গতকাল 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তো অর্ণব, তুমি সঙ্গে থাকো এবং আরো একটা আপডেট এই মুহূর্তে আমাদের হাতে এই মুহূর্তে এসে পৌঁছেছে। অর্ণব, তুমি সঙ্গে থাকো, আমরা আরো একটা আপডেট দেবো। যোগাযোগ নিয়ে সুমিতকে প্রশ্ন করে সিআইডির আধিকারিকেরা, জমির জাল নথি এবং টাকা নিয়ে সুমিতকে জিজ্ঞাসাবাদ, সুজয় সুমিতের কথোপকথন শুনিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আরো একবার অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, কিভাবে তাহলে পরিচয় সুজয় হাজরার সঙ্গে, এই বিষয়টা আরো স্পষ্ট করে জানতে চাইছে সিআইডি আধিকারিকেরা। সুজয় হাজরার সাথে কিভাবে পরিচয়, সুজয় হাজরা ছাড়া আর কার কার সাথে এই লেনদেন চলেছে, আর কে কে এই জমির জাল নথি তৈরি করেছে, সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু জানতে চাইছেন সুমিত রায়ের কাছে। তার কারণ একদিকে কিন্তু বিষয়টা যে সুজয় হাজরার যে মোবাইল, সেই মোবাইলকে কিন্তু ইতিমধ্যে এক্সামিন করেছেন তদন্তকারী আধিকারিকরা। সেখান থেকে তারা বিভিন্ন সূত্র পেয়েছেন, একদিকে যেমন জাল নথির সূত্র পেয়েছেন, তার পাশাপাশি কিন্তু যেভাবে টাকা কার্যত পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামাক স্ট্রিটের দিকে ট্রান্সপোর্ট হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু একাধিক তথ্য তারা পেয়েছেন, এবং সেই তথ্যের ভিত্তিতে কিন্তু যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ কিন্তু ইতিমধ্যেই চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এবং তদন্তকারী আধিকারিকদের যেটা বক্তব্য, যে এই গোটা বিষয়টা অর্থাৎ এই যে মানি ট্রেলটা হয়েছিল, সেই মানি ট্রেলটার ক্ষেত্রে কিন্তু আর কারা কারা যুক্ত, তার কারণ যেভাবে জমির জাল নথি তৈরি করা হয়েছিল সেটাকে যখন পরবর্তী ক্ষেত্রে সার্চ করাতে যায় এক উপভোক্তা, সে কিন্তু তখন জানতে পারে যে জমির নথি জাল, এবং সেক্ষেত্রে জাল নথি তৈরির ক্ষেত্রে আর কারা কারা যুক্ত ছিল এবং কোন রকম ভাবে গভর্নমেন্ট অথরিটি তাদের মধ্যে কেউ কি এর ভিতরে ইনভলভ ছিলেন, সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই সুমিত রায়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কালকে তিনি সুপ্রিম কোর্টের রক্ষা কবচ নিয়ে গিয়েছিলেন এবং আজকে কিন্তু ফের তাকে তলব করা হয়েছে, এবং সেই তলবের পর তিনি আজকে হাজিরা দেন কিনা সেটাও কিন্তু দেখা। তার কারণ হচ্ছে একাধিক মামলা তার বিরুদ্ধে রয়েছে। এই জমি কেলেঙ্কারির পাশাপাশি কিন্তু বিষ্ণুপুরের সেবাশ্রয় নিয়েও কিন্তু একটি মামলা তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে, যেটাতে আমরা দেখলাম যে দক্ষিণ 24 পরগনার যে ডায়মন্ড হারবার জেলা পুলিশ, তারাও কিন্তু ইতিমধ্যে সামনে করেছে। ক্ষমতায়নি ভাইপোর আত্মসহায়ক সুমিত রায়, অনেকগুলো অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আজ আরো কয়েকটি প্রশ্ন করা হবে সিআইডির তরফে। নজর রাখো পরিস্থিতির উপর। তোমাকে আপাতত ধন্যবাদ।